আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 9 নম্বর অধ্যায় অর্থাৎ শতকরার যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 8-এর দাগ থেকে 20 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 8 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসেব করে দেখি আরও কতগুলো বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। কি বলা হয়েছে যে আমাদের পাড়ার লাইব্রেরিতে হচ্ছে 21টি গল্পের বই ছিল, তার মধ্যে হচ্ছে আরও 30% বই হচ্ছে আমাদের কী হলো, গল্পের বই কেনা হলো। তোমাকে এখানে দুটো উত্তর বের করতে হবে। 1 নম্বর হচ্ছে কতগুলো বই কেনা হলো, আর বই কেনার পরে মোট কতগুলো এবার বই হলো। তাহলে আমরা এই যে 30% রয়েছে সেই 30% মানে কি, যদি তোমাদের এই যে লাইব্রেরিটা ছিল তাতে যদি 100টি বই থাকতো তাহলে তোমার হচ্ছে 30টি, 30% মানে কি 100-র মধ্যে 30, 100টি যদি বই থাকতো তাহলে তুমি 30টি বই কিনতে। কিন্তু আমাদের কয়টি বই ছিল দেখো, 21টি গল্পের বই ছিল। তাহলে 21টির মধ্যে তুমি হচ্ছে 30% মানে কি 21কে হচ্ছে 30% দিয়ে গুণ করতে হবে। তাহলে নতুন কতগুলো বই কেনা হলো সেটা বেরিয়ে যাবে। এবার নতুন বই যতগুলো কেনা হলো সেখান থেকে যদি আমি এই আগের বইটা যোগ করে দিই তাহলে মোট কতগুলো বই রইল সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো এবার আমরা এই অঙ্কটা সমাধান করবো। দেখো 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে দেখো, আমাদের লাইব্রেরিতে প্রথমে গল্পের বই ছিল কয়টি, 21টি। তাহলে দেখো লাইব্রেরিতে প্রথমে গল্পের বই ছিল দেখো কয়টি, 21টি। তাহলে প্রথমে হচ্ছে 21টি গল্পের বই ছিল। এবার হচ্ছে আরও 30% বই কেনা হলো, তার মানে কি দেখো নতুন গল্পের বই কেনা হলো, নতুন গল্পের বই কেনা হলো। কত 30%? দেখো 21টি গল্পের বই ছিল তার 30% মানে কি 2100 গুণিত 30%। তাহলে 2100 গুণিত 30% যে পার্সেন্ট যদি আমরা তুলি তখন আমরা কি করি, 100 দিয়ে ভাগ করি। আর পার্সেন্টেজ যখন আমাকে করতে হয় তখন হচ্ছে 100 দিয়ে গুণ করতে হয়। এটা কিন্তু আমরা পার্ট 1-এর ভিডিওতে অলরেডি জেনে নিয়েছি। যদি তোমরা পার্ট 1-এর ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। যখন আমি পার্সেন্টেজ তুলে দেবে তখন কী হবে, নিচে আমার 100 হয়ে যাবে। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলো, গুণ করে দাও। 3-এর সঙ্গে শূন্য গুণ করলে 0, 3-এর সঙ্গে 1 গুণ করে 3-একে 3, 3 দুগুণে 6, 630টি। তাহলে দেখো আমার 21টি গল্পের বই ছিল, আর নতুন গল্পের বই কতগুলো কেনা হলো, দেখো 630টি গল্পের বই কেনা হলো। তাহলে এখন লাইব্রেরিতে কতগুলো গল্পের বই হলো, আমার আগে থেকে অলরেডি 2100 বই ছিল আর 630টা নতুন কেনা হলো। তাহলে গল্পের বই এখন কত হলো, এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো অতএব এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো সমান হচ্ছে 2100 যোগ এই 630টি। যোগ করে দাও, শূন্যর সঙ্গে শূন্য যোগ করো, এই শূন্যর সঙ্গে শূন্য, 3-এর সঙ্গে শূন্য যোগ করলে 3, 6-এর সঙ্গে 1 যোগ করো 7, 2730টি। উত্তর চেয়েছে দেখো, আমাদের দুটো উত্তর চেয়েছে। অতএব এবার আমরা অতএব দেবো। অতএব দেখো আরও কতগুলো বই কেনা হলো, এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলো হলো। তাহলে আরও কতগুলো বই কেনা হলো, দেখো 630টি। আরও 630টি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট কতগুলো, দেখো 2730টি গল্পের বই হলো, এতটি বই হলো। দেখো 8 নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্ক। কী বলা আছে দেখো, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসেব করে দেখি। তাহলে 1230 জনের মধ্যে 20% উপস্থিত হয়েছে, তাহলে 1230 গুণিত 20% করলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে কিন্তু 9 নম্বর অঙ্কটা আমাদের অলরেডি
হয়ে যাবে। তা দেখো 9 নম্বর অঙ্ক। তা দেখো মোট হচ্ছে যে স্টুডেন্ট কতগুলো ছিল দেখো 1230 জন। মোট ছাত্রছাত্রী সমান হচ্ছে 1230 জন। উত্তর কি চেয়েছে দেখো, আলমদের স্কুলে আজকে কতজন উপস্থিত হয়েছে। বৃষ্টির জন্য আজ স্কুলে উপস্থিত হয়েছে সমান কত দেখো, এই যে 1230 রয়েছে তার হচ্ছে কত পার্সেন্ট, 20%। 20%, 1230 গুণিত 20/100% তুলে দাও, 0 0 কাটলো, 0 0 কেটে দাও। তাদের 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 কে 2, 246 জন। তাহলে মোট ছাত্রছাত্রী ছিল কতজন দেখো 1230 জন। তার মধ্যে দেখে আজকে স্কুলে কতজন এসেছে, মাত্র কতজন স্কুলে এসেছে দেখো, মাত্র 246 জন কিন্তু স্কুলে এসেছে। আর এটাই কিন্তু আমরা অ্যান্সার লিখে দেবো। উত্তরে কী চেয়েছে তোমরা একবার বই দিকে লক্ষ্য করো যে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে। অতএব আজ 246 জন স্কুলে উপস্থিত হয়েছে। 9 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 10 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম থেকে কী বলা হয়েছে যে 18% হচ্ছে কমলালেবুর রস, মানে কি 100 মিলিলিটার যদি তুমি শরবত তৈরি করো কমলালেবুর, তাহলে হচ্ছে তুমি কতটা কমলালেবুর রস দিবে, 18 গ্রাম বা 18 মিলিলিটার। এখানে মিলিলিটার রয়েছে, তাহলে মিলিলিটার। তাহলে 300 মিলিলিটারের জন্য কতটুকু হবে দেখো, 100 যদি শরবত তৈরি করো তাহলে হচ্ছে 18 মিলিলিটার দিবা। তাহলে 300-র জন্য 3 দিয়ে গুণ হয়ে যাবে, 3 18 54 মিলিলিটার। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 54 মিলিলিটার, যেটা কিন্তু আমাদের মুখে মুখে হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাকে কী করতে হবে, গুণ করলে কিন্তু হয়ে যাবে। আমাদের এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক। 300 মিলিলিটার শরবত তৈরি করতে কমলা লেবুর রস দিলাম কত মিলিলিটার দেখো, 300 গুণিত 18%। 300 গুণিত 18/% তুললে হচ্ছে 100 নিচে হয়ে যাবে, 0 0, এই 0 0 কেটে দাও, 3 18 54 মিলিলিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অতএব কী বলছে দেখো, কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম, 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এবার দেখে নেব। 11 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করে ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলছে। কী বলছে, 12% হচ্ছে ধানের ফলন বৃদ্ধি পেয়েছে। গত বছর ধানের ফলন হয়েছিল কত, 12 কুইন্টাল। তাহলে এবছর কতটা ধানের ফলন হবে দেখো, 25% বেড়েছে। তাহলে 12-র সঙ্গে 25% আমার অ্যাড হয়ে যাবে। আমাদের অলরেডি 12 আগের বছর ছিল, তার সঙ্গে কতটা বাড়ছে সেটা আমি বের করবো, তারপরে দুটোকে যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের, এবার হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কী বলা হয়েছে একবার দেখো, যে গত বছর ধান হয়েছিল কত কুইন্টাল, 12 কুইন্টাল। গত বছরে ধান ফলেছিল কত, 12 কুইন্টাল। এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে। এবছর ধানের ফলন বৃদ্ধি পেয়েছে কত ছিল, 12 কুইন্টাল ছিল, তার হচ্ছে 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে 12 গুণিত 25%, 12 গুণিত 25/100
পার্সেন্ট তুললে 100। 25 দিয়ে কেটে যাও, 25কে 25, 4 25 সঙ্গে 100, 4 দিয়ে কাটো, 3 4 12, এটা হচ্ছে 3 কুইন্টাল। তাহলে দেখো গত বছর আমার ধান হয়েছিল কত কুইন্টাল, 12 কুইন্টাল। আর এবছরে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ কী বলা হচ্ছে, দেখো গত বছরের জন্য 12% ধানের ফলন বৃদ্ধি পেয়েছে, জৈব সার ব্যবহার করা হচ্ছে 3 কুইন্টাল ধানের ফলন হচ্ছে বৃদ্ধি পেল। তাহলে এবছর কতটা ধানের ফলন হলো, 12 কুইন্টাল ছিল আগের বছর, তার সঙ্গে 3 কুইন্টাল বৃদ্ধি পেল, 12 যোগ 3 হচ্ছে 15 কুইন্টাল। অতএব এবছর 12 যোগ 3 হচ্ছে 15 কুইন্টাল ধান ফলেছে। তাহলে দেখো 11 নম্বর যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 12 নম্বর। কী বলেছে দেখো, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত? তাহলে আগে জনসংখ্যা ছিল 775 জন, 12% যদি বাড়ে তাহলে কতটা বেড়েছে সেটা আমি বের করবো। এই দুটোকে যোগ করে দিলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে দেখো 12 নম্বর অঙ্ক, আগে জনসংখ্যা ছিল কতজন, দেখো সমান 775 জন। এবার হচ্ছে এখন জনসংখ্যা বেড়েছে, গত বছর তুলনায় 12% বেড়েছে। এখন জনসংখ্যা বেড়েছে কত, দেখো 775-এর হচ্ছে কত পার্সেন্ট, 12%। তাহলে 12%, 775 গুণিত 12/100। তাহলে দেখো আমাদের হচ্ছে 4 দিয়ে কেটে দাও, 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25 সঙ্গে আমাদের 100। দেখো 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে এটাকে কাটবে, 5 একে 5 থাকলো কত, দেখো 2 7 27, 5 5 25, 2 5 25, 5 5 25, 5 দিয়ে কাটো বা 3 5 15, 5 একে 5, 3 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 3 9, 93 জন। তাহলে আগে জনসংখ্যা ছিল 775 আর বাড়লো কতজন, দেখো 93 জন। তাহলে এবছর কতটা জনসংখ্যা হবে, দুটোকে যোগ করতে হবে। অতএব এখন জনসংখ্যা 775 যোগ 93, যোগ করে দাও। এই 3-এর সঙ্গে 5 যোগ করো, 8 হয়ে গেল। 9-এর সাথে হাতে থাকলো, 9-এর সাথে 7 যোগ করে 16 হয়ে গেল, হাতে থাকলো 1, 7 আর 1 8, 868। কি বলে উত্তর, দেখো এখন জনসংখ্যা কত হয়েছে, এতজন হয়েছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল 12 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 13 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে 13 নম্বর অঙ্ক, দেখো 13 নম্বর অঙ্ক বলা হচ্ছে, এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসেব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। 80 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে হচ্ছে কি বলা হয়েছে যে 65% ছাত্রছাত্রী হচ্ছে পাস করেছে। তাহলে কী করতে হবে, 80 গুণিত 65 করলে কিন্তু আমাদের হয়ে যাবে। যখন আমাদের এরকম পার্সেন্টেজ থাকবে তখন পার্সেন্টেজটার মান বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 13 নম্বর অঙ্ক, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে কতজন, 80 জন ছাত্র ছাত্রী। তার মধ্যে দেখো পাস করেছে এই যে 80 জন, তার হচ্ছে কত পার্সেন্ট, 65%। তাহলে 80 গুণিত 65/100, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 4 2 8, 5 2 10, 5 দিয়ে কাটো, 5 13 65, তাহলে 4 13 52 জন। তাহলে 80 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাস করেছে কতজন, দেখো 52 জন। তাহলে উত্তর আমরা কি লিখব, অতএব উত্তর কী চেয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাই 52 জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে 13 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 14 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে,
এক বিশেষ ধরনের পিতলের 70% তামা, বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা ওইরকম পিতল তৈরি করতে কত গ্রাম দস্তা লাগবে? তাহলে দেখো কোনো একটি পিতল রয়েছে তার হচ্ছে 70% তামা, তাহলে বাকিটা কত? আমাদের কোনো একটি জিনিস যদি পার্সেন্টেজ থাকে সেটা হচ্ছে আমার 100% হবে। কত পার্সেন্ট? 100%। এর ভিতরে হচ্ছে কি পিতলে হচ্ছে তামাটা বলা হয়েছে কত পার্সেন্ট? দেখো 70% তামা। তাহলে বাকিটা যদি 100% থাকে, তামা দস্তা মিলে হচ্ছে 100%, তার মধ্যে হচ্ছে তামা হচ্ছে 70%, তাহলে বাকিটা হচ্ছে কত পার্সেন্ট? দস্তা। তাই সেই দস্তাটা কত পার্সেন্ট হচ্ছে? 100 বিয়োগ 70, তখন হচ্ছে 30% হচ্ছে আমাদের কি দস্তা। তাহলে এই যে 30% যদি দস্তা হয়, তাহলে 20 কিগ্রা যদি পিতল থাকে তার ভিতরে দস্তা কতটা? 20 গুণিত 30% করলে কিন্তু আমার হয়ে যাবে। প্রথমে আমাকে বুঝতে হবে 30%টা আসছে কোথা থেকে, কারণ যে পিতলটা রয়েছে সেটা আমার 100%, তার ভিতরে হচ্ছে তামা হচ্ছে 70%, তার বাকিটা যেটা থাকছে সেটা দস্তার, বাকিটা কত পার্সেন্ট? 100 বিয়োগ 70 সমান হচ্ছে 30%। তাহলে দেখো 14 নম্বর অঙ্ক, পিতলে তামার পরিমাণ সমান হচ্ছে দেখো 70%। অতএব পিতলে দস্তার পরিমাণ সমান কত? 100 বিয়োগ হচ্ছে 70% সমান হচ্ছে 30%। তাহলে 20 কিগ্রা ওরকম পিতলে কতটা দস্তা আছে সেটা বের করতে হবে। 20 কিগ্রা পিতলে দস্তা আছে 20 গুণিত 30%, 20 গুণিত 30/100, 0 0 0 0 কেটে দাও, 3 দুগুণে 6 কিগ্রা। উত্তর কি চেয়েছে দেখো, যে 20 কিগ্রা ওইরকম পিতলে তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। অতএব 20 কিগ্রা পিতল তৈরি করতে 6 কিগ্রা দস্তা লাগবে। তাহলে 14 নম্বর অঙ্ক আমাদের কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখে নেব 15 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে দেখো, 15 নম্বর অঙ্কতে বলা হচ্ছে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 650 গ্রাম চিনি ব্যবহার করি, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবো হিসাব। এখানে কি বলা হয়েছে, চিনির দাম বেড়ে গেছে, তার জন্য আমরা কি ঠিক করলাম, যে 4% চিনির ব্যবহার কমাবো। তাহলে এখন যদি আমরা প্রতিদিন হচ্ছে কি কত গ্রাম চিনি ব্যবহার করছি, দেখো এখন আমরা প্রতিদিন চিনি ব্যবহার করছি হচ্ছে 625 গ্রাম। তাহলে কমানোর পরে কতটা আমরা ব্যবহার করবো, কত পার্সেন্ট কমিয়েছি? 4%। তাহলে 100 গ্রাম যদি আমরা ব্যবহার করতাম তাহলে 4 গ্রাম কমিয়েছি। তাহলে 625 গ্রামের ভিতরে 4% মানে কি 625 গুণিত 4%। তাহলে এই যে পার্সেন্টেজটা বের করলে যতটা গ্রাম হবে সেটা আমরা চিনির ব্যবহার কমিয়ে দিব। যেটা আমার বেরোলো সেটা থেকে আমরা কি করবো, এই মোট যে 625 আছে এখান থেকে যেটা আমি কমালাম সেটা বাদ দিলেই হচ্ছে আমি এখন কতটা চিনি ব্যবহার করছি সেটা আমরা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা হচ্ছে এইভাবেই সমাধান করবো। দেখো 15 নম্বর কী বলা হচ্ছে, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, চিনির ব্যবহার 4% কমালে প্রতিদিন চিনি কম ব্যবহার করবো। সমান হচ্ছে 625 গ্রাম আমরা ব্যবহার করি, তার হচ্ছে 4%, 625 গুণিত 4/100, 4 দিয়ে কাটো 4 25 100। আমরা 25 25 625 হয়, যদি 25-এর স্কোয়ার তোমরা জানো তাহলে 25 25 আমাদের কী হয় 625। তাহলে 625কে 25 দিয়ে কাটলে 25 হবে, তাহলে 25 গ্রাম। তাহলে দেখো আমরা হচ্ছে 625 গ্রাম চিনি আমরা কী করছিলাম, ব্যবহার করছিলাম। তাহলে এখন আমরা চিনির ব্যবহার কতটা কমিয়ে দিচ্ছি, 25 গ্রাম ব্যবহার কমিয়ে দিচ্ছি। তাহলে এখন চিনি কতটা ব্যবহার করছি, 625 গ্রামের মধ্যে 25 গ্রাম কম, তাহলে 25টা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো অতএব এখানে একটা আমরা উত্তর লিখে দিচ্ছি, কী চেয়েছে দেখো, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম ব্যবহার করব। এখন কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব, কমানোর পর প্রতিদিন 25 গ্রাম
কম চিনি ব্যবহার করব। একটা অ্যান্সার হলো। আরেকটা কী চেয়েছে দেখো, প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করবো। অতএব প্রতিদিন 625 বিয়োগ 25 সমান হচ্ছে 600 গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে দেখো নেক্সট হচ্ছে 16 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে, অনিলবাবু তার মাসিক আয় 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত। দেখো এখানে অনিলবাবুর মাসিক আয় কিন্তু তোমাকে বলা হয়নি। তাহলে আমরা কী করবো, অনিলবাবুর মাসিক আয় সমান আমরা 100% ধরে নেব। কত পার্সেন্ট? 100%। তা 100% মানে হচ্ছে যদি অনিলবাবুর মাসিক আয় হয় তাহলে তারা হচ্ছে 22% হচ্ছে তিনি কী করেন, বাড়ি ভাড়া দেন। আর এই যে 22%-এর মানই তোমাকে দেওয়া রয়েছে কত পার্সেন্ট, কত টাকা, 1870 টাকা। তাহলে 22%-এর মান যদি 1870 হয় তাহলে আয় আমরা কত ধরেছিলাম, 100%। তাহলে 100%-এর মান আমরা বের করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখো অনিলবাবুর মাসিক আয়টা দেওয়া নেই, এটা আমরা 100% ধরে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে। আর হচ্ছে 22%-এর মান হচ্ছে তোমার হচ্ছে 1870 টাকা। দেখো 16 নম্বর অঙ্ক। ধরি অনিলবাবুর মাসিক আয় সমান হচ্ছে 100%, এটা দেওয়া রয়েছে। তারপরে দেখো 22% বাড়ি ভাড়া দেন। 22% বাড়ি ভাড়ার পরিমাণ। দেখো 22% যে টাকাটা তার ফুরাচ্ছে সেটা কত টাকা ফুরাচ্ছে, 1870 টাকা। তাহলে 1% হচ্ছে 1870, 1% কম হবে, তাহলে 1% কী হবে, নিচে আমার হয়ে যাবে 22। তাহলে 100%-এর মান আমাকে বের করতে হবে। 22% টাকার পরিমাণ, তাহলে 1870/22 কী রয়েছে দেখো 100%। তাহলে 1-এর থেকে 100 বেশি, 1%-এর মান যত হবে 100%-এর মান কী হবে, বেশি হবে। বেশি হলে কী হবে, গুণ হয়ে যাবে উপরে। তাহলে 22 দিয়ে যদি আমাদের কাটে, দেখো 22 দিয়ে নিশ্চয়ই আমার কাটবে। যদি আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি, 50 দুগুণে 100, 11 দুগুণে 22, 11 দিয়ে নিশ্চয়ই এটাকে কাটবে। 11কে 11, 18 থেকে 11 চলে গেলে 7, 7, 7, 11, 77, 0, এটা হচ্ছে 517। দেখো 85, তারপরে দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য, তাহলে 8500 টাকা। এটাই কিন্তু আমরা 100% ধরেছিলাম অনিলবাবুর আয়, আর 100%-এর মান কত আসছে, 8500 টাকা। অতএব অনিলবাবুর মাসিক আয় মাসিক আয় 8500 টাকা। তারপরে দেখো 17 নম্বর কী বলা হচ্ছে, ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেন। যদি তিনি 18 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমির পরিমাণ কত। তাহলে দেখো এখানে ইয়াসমিনা খাতুনের যে মোট চাষের জমির পরিমাণ সেটা কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা কী করতে পারি, এই যে মোট চাষের জমির পরিমাণ সেটা আমরা 100% ধরে নিতে পারি। তাহলে 55% জমির পরিমাণ হচ্ছে কত বিঘা, 11 বিঘা। তাহলে 100% জমির পরিমাণ কত বের করলে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 17 নম্বর অঙ্ক। ধরি ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি সমান হচ্ছে 100%। তাহলে তার মধ্যে কী বলা হচ্ছে দেখো, 55%-এর পরিমাণ বলা হচ্ছে 11 বিঘা। 55% জমির পরিমাণ সমান হচ্ছে কত বিঘা, 11 বিঘা। তাহলে 1% আমাকে কী করতে হবে, 100%-এর মান আমাকে বের করতে হবে। 1% জমির পরিমাণ, 55%-এর যা মান হবে 1%-এর মান কী হবে, তার থেকে কম হবে। কম হলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 11 বাই এই যে 55 রয়েছে, 55 এত বিঘা। আমাকে 100% বের করতে হবে। তাহলে 100 আমি এখানে দিয়ে দিলাম। 100% জমির পরিমাণ, 1%-এর মান যত হবে 100%-এর মান কী হবে, বেশি হবে। তাহলে 11/55 গুণিত 100। 11 দিয়ে কেটে দাও, 5 × 55, 5 × 20, 100। তাহলে 20 বিঘা।
তাহলে ইয়াসমিনা খাতুনের মোট জমির পরিমাণ কত বিঘা আসছে দেখো 20 বিঘা। অতএব উত্তর কী চেয়েছে বই দিকে লক্ষ্য করো তোমরা, ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে। ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি আছে কত বিঘা, 20 বিঘা। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 18 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো। আমাদের পরিবারে মোট মাসিক খরচে 4750 টাকা কি হয়, যে খাওয়ার জন্য ব্যয় হয়, আর অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তবে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে। এখানে দেখো আমাদের হচ্ছে যে মাসিক খরচ, তার মধ্যে হচ্ছে 4750 টাকা কিসের জন্য, আমাদের পরিবারে খাওয়ার জন্য ব্যবহার হয়। আর অন্যান্য খরচ ধরো পড়াশোনা খাতে বলো, পোশাক আশাক কেনা খাতে ইত্যাদি খাতে হচ্ছে 5900 টাকা খরচ হয়। এবার কী করা হলো, যে খাওয়ার খরচ যেটা হচ্ছে সেটা 10% বাড়িয়ে দেওয়া হলো, কারণ জিনিসপত্রের দাম বাড়ছে, তার জন্য হচ্ছে খাওয়ার খরচ 10% বাড়িয়ে দিলাম। এবার যেহেতু খাওয়া খরচ তোমরা বাড়িয়ে দিলা, তার জন্য কী করলো তোমরা হচ্ছে এই যে অন্যান্য খরচ যেটা ছিল পোশাক আশাক, সেখানে তুমি হচ্ছে 16% কমিয়ে দিলা। এবার হচ্ছে যে পরিমাণ খরচ হলো সেই পরিমাণ যে খরচটাতে আগের খরচের তুলনায় কমছে না বাড়ছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এগুলো, এই অঙ্কটা আমাদের একটু বড় হবে। দেখো আগে খাওয়া খরচ ছিল এত টাকা, অন্যান্য খরচ ছিল এত টাকা, তাহলে মোট খরচটা আমাকে বের করতে, তারপরে হচ্ছে এখন খাওয়া খরচ কতটা বাড়ছে, অন্যান্য খরচ কতটা কমছে, সেটা সব কিছু আমাকে বের করতে হবে। তাহলে দেখো 18 নম্বর, দেখো আমাদের পরিবারের মোট মাসিক খরচ সমান কি, দেখো খাওয়ার জন্য খরচ হয় 4750, তার সঙ্গে অন্যান্য খরচ 5900 টাকা। এটাকে আমরা যোগ করে দেবো, যোগ করে দেবো মুখোমুখিভাবে যোগ করলে এই শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্য, আমরা শেষে বসলাম। এই তারপরে তার আগেরটার সঙ্গে তার আগেরটা, 0 আর 5 কত 5 বসিয়ে দাও, 9 এর সাথে কত 16, হাতে থাকলো 1, 5 আর 4 9 রেখে 10, 10650 টাকা। তাহলে দেখো আগে হচ্ছে আমাদের 10650 টাকা খরচ হয়। এবার হচ্ছে খাওয়ার খরচ হচ্ছে 10% বাড়িয়ে দেওয়া হলো। খাওয়ার খরচ 10% বাড়ালে এখন খাওয়ার খরচ হবে, তাহলে দেখো আমার খাওয়ার খরচ কত ছিল, 4750 টাকা অলরেডি ছিল, তারপরে যে 10% বাড়ানো হলো, তাহলে 10% যেটা বাড়ালো সেটা কার উপরে বাড়ালো, এটার উপর 4750, আর হচ্ছে 10%, মানে 10/100, 0000 কেটে দাও। তো কী হচ্ছে দেখো 4750 আমার ছিল, তার জন্য আমি আগে লিখলাম, আর কতটা বাড়লো 475 টাকার বাড়লো, এটা আমার যোগ হতো। যদি আমরা একটা লাইন বেশি করতাম তাহলে কি করতাম, যে খাওয়ার খরচ 10% বাড়লে এখন বৃদ্ধি পেলো, ওটা আমরা কী করতাম, এটা করতাম যে 475টার সঙ্গে পরের লাইনে আবার এটাকে যোগ করতাম। আমরা কী করলাম, একটা লাইনে এটাকে করে দিলাম, যুক্ত 475 টাকা। যোগ করে দাও, 5-এর সঙ্গে 0 যোগ করলো 5, 7-এর সঙ্গে 5 7 5 12, হাতে থাকলো 1, 4 7 11 1 12, হাতে থাকলো 1 5, 5225 টাকা। তাহলে দেখো 5225 টাকা এখন হচ্ছে খাওয়া খরচ হলো। এবার অন্যান্য খরচ কী করা হয়েছে, 16% কমিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য খরচ 16% কমালে এখন অন্যান্য খরচ হবে, অন্যান্য খরচ কত ছিল দেখো 5900 আমার অলরেডি ছিল, সেখান থেকে কী হয়েছে বিয়োগ হয়ে যাবে, কারণ কমছে, 5900 গুণিত 16/100। দেখো এটাতে যোগ হয়েছিল কারণ হচ্ছে খাওয়ার খরচ 10% বাড়ছিল, তার জন্য যোগ হলো, আর এখন হচ্ছে 16% কমে যাচ্ছে, তাহলে আমাদের বিয়োগ হয়ে যাচ্ছে, এ শূন্য কেটে দাও, কত হচ্ছে 5900 বিয়োগ 59 আর 16 গুণ করে দাও, 59 আর হচ্ছে 16, 6 9 54 4, হাতে থাকলো 5, 5 6 30, 6 9 54 4, হাতে থাকলো 4, 5 6 30 4 5 35 গুণিত 9 5, 4 9 5 14, 5 3 8 রেখে 9, 944, কত 944 কিন্তু আমাদের কী হচ্ছে দেখো বিয়োগ হয়ে যাচ্ছে।
যদি আমরা বিয়োগ করি এখানে দেখো, এটা যদি আমরা বিয়োগ করি 5,900 থেকে 944 বিয়োগ করে 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 5, এখানে কত হলো দেখো 10, এখানে 19 থেকে 10 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 4,956 টাকা। কত হচ্ছে? 4,956 টাকা। তাহলে দেখো এখন হচ্ছে খাওয়া খরচ হচ্ছে 5,225 টাকা, এখন হচ্ছে অন্যান্য খরচ হচ্ছে 4,956 টাকা। তাহলে এখন হচ্ছে আমাদের পরিবারের মোট খরচ কত সেটা আমাকে বের করতে হবে। বর্তমানে আমাদের পরিবারের মোট মাসিক খরচ কত দেখো 5,225 যুক্ত 4,956, এত টাকা। আমরা এটাকে মুখোমুখি করবো, কীভাবে করবো? শেষেরটার সঙ্গে শেষে 5 আর 6 11 1, শেষে বসলাম, হাতে থাকলো 1, 5 আর 2 7 আর 1 8, হাতে থাকলো না 9 আর 2 11, হাতে থাকলো 1, 5 আর 4 9 আর 1 10, 10,181 টাকা। তা দেখো আমাদের প্রথমে যে পরিমাণ খরচ ছিল কত দেখো 10,650 টাকা। আমাদের কি ছিল প্রথমে হচ্ছে 10,650 টাকা, আর এখন হচ্ছে আমাদের পরিবারের খরচ হচ্ছে 10,181 টাকা। তাহলে কি হচ্ছে, আমাদের খরচ কমছে না বাড়ছে? দেখো আমাদের কিন্তু খরচ কমে যাচ্ছে। কতটা কমছে এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো অতএব বর্তমানে আমাদের পরিবারে মাসিক খরচ কমবে, মাসিক খরচ কমবে। কতটা কমবে দেখো 10,650 প্রথমে খরচ ছিল, এখন খরচ হচ্ছে 10,181। দেখো এটাকে আমরা বিয়োগ করবো, 10,650 থেকে হচ্ছে 10,181, 1 থেকে হচ্ছে 0 থেকে 10 থেকে হচ্ছে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, কত হলো 9, 9 6 15, হাতে থাকলো 1, 2 হলো 6 থেকে 4 বাদ দিলে 2 বাদ দিলে 4, হাতে থাকলো না 0 থেকে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে 469 টাকা। উত্তর কী চেয়েছে দেখো আমাদের, যে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসেব করে, তাহলে মোট মাসিক খরচ কী হচ্ছে? কমবে। অতএব আমরা লিখে দিচ্ছি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কতটুকু কমছে? 469 টাকা কিন্তু মাসিক খরচ আমাদের কমে যাচ্ছে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 19 নম্বর অঙ্ক। কী বলা আছে? একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসেব করি। 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা হিসেব করি। তাহলে দেখো বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন, 4% জনসংখ্যা বাড়ছে, তাহলে পরের বছর কত হবে এবং তার পরের বছর কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে পরের বছর কত হবে সেটা বের করব। দেখো 19 নম্বর অঙ্ক, শহরের বর্তমান জনসংখ্যা, শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। তাহলে দেখো জনসংখ্যা % হারে বাড়লে পরের বছর জনসংখ্যা হবে, আমাদের কত ছিল দেখো 26,250 জন অলরেডি ছিল, তার সঙ্গে কতটা বাড়ছে 26,250-এর 4%, তাহলে 4/100। দেখো এটা আমাদের লিখছি কেন, কারণ যে এটা আমাদের অলরেডি ছিল, তার সঙ্গে কতটুকু বাড়ছে, এই যে 26,250 তার 4%, তাহলে কতটা বাড়ছে এইটুকু হচ্ছে বাড়ছে। তাহলে এই শূন্য কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি এটাকে কেটে দাও কত হচ্ছে 5 5 25, হাতে থাকলো 1 আর 2 12, 5 দুগুণে 10, 2 5 25, 5 5 25, তাহলে 26,250 প্লাস 2 দিয়ে গুণ করে দাও, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 রেখে 5, 5 দুগুণে 10, 1050। এটাকে এবার হচ্ছে যোগ করে দাও, এত জন। এই শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে 0, 5-এর সঙ্গে 5 যোগ করলে 10, 0 হাতে থাকলো 1, শূন্যের সঙ্গে 2 যোগ করলে কত 2 আর হাতে রেখে 3, 1-এর সঙ্গে 6 যোগ করলে 7, 2, 27,300 জন। তাহলে দেখো পরের বছর জনসংখ্যা কত হয়ে গেলো 27,300 জন। এবার পরের বছর দেখো 1 বছর পরের বছর জনসংখ্যা বেরোলো, আমাকে তার পরের বছর কত জনসংখ্যা সেটা আমাকে বের করতে হবে। তাহলে কী হবে,
তার পরের বছর যখন জনসংখ্যা আমি বের করব তখন এই যে 27,300-র উপরে 4% কত বৃদ্ধি পাচ্ছে সেটা আমি বের করব। আবার তার পরের বছর অর্থাৎ 2 বছর পর জনসংখ্যা হবে দেখো কত 27,300 জন আমার থেকে গেল, তার সঙ্গে হচ্ছে এই যে 27,300 জন আছে তার হচ্ছে 4% বৃদ্ধি পাবে 4/100। তাহলে দেখো এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 27,300 আমার থাকলো, প্লাস 3 দিয়ে গুণ করে দাও, 3 4 12, হাতে থাকলো 1, 3 4 7 28, আর 29, হাতে থাকলো 2, 4 2 8 2 10, 1092 জন। এটাকে যোগ করে দাও, এই শূন্যর সঙ্গে 2 যোগ করো 2, শূন্যর সঙ্গে 9 যোগ করো 9, 3-এর সঙ্গে 0 যোগ করলো 3, 7-এর সঙ্গে 1 যোগ করো 8, 2, 28,392 জন। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে উত্তর আমরা কি লিখবো দেখো, 2 বছর কি বলছে, পরের বছর জনসংখ্যা কত হবে হিসেব করে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে হিসেব করে। অতএব পরের বছর জনসংখ্যা হবে কতজন, 27,300 জন, 27,300 জন। তারপরে হচ্ছে পরেরটা কি বলা হয়েছে, যে 2 বছর পরে জনসংখ্যা হবে কত, 28,392 জন। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল 19 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 20 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের শেষ অঙ্ক। কী বলা হয়েছে দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন। তাহলে দেখো 20 নম্বর অঙ্ক, এখন 12 কুইন্টাল ধানের দাম কত, 1080 গুণিত 12, গুণ করে দেয় 0, 8 12 96, 12কে 12, 12,960 টাকা। এখন হচ্ছে 12 কুইন্টাল ধানের দাম হচ্ছে 12,960 টাকা। এবার হচ্ছে পরে কি হচ্ছে, এই যে 15% হচ্ছে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট, 15%। তাহলে আমি কি করবো, এই যে 12,960 টাকার উপর 15% বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তিনি যদি বর্ষাকালে ধান বিক্রি করতেন তবে 15% দাম বেশি পেতেন। কি পেতেন, বেশি পেতেন। বর্ষাকালে বিক্রি করে মোট বেশি টাকা পেতেন। তাহলে 12,960-এর উপরে হচ্ছে 15% বের করলে হচ্ছে কত টাকা বেশি, সেটা আমার বেরিয়ে যাবে 15%। তাহলে 12,960 গুণিত 15/100, 0 0 কেটে দাও,